নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। দুপুর 2টার দিকে ইপিজেডের 5 নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছেন কিনা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন জনের সাথে কথা বলে ধারণা পাওয়া যাচ্ছে যে বহুতল ভবনটিতে 5 শতাধিক শ্রমিক কাজ করতেন। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো। দর্শক, চট্টগ্রামে আগুনের ভয়াবহতা আরো বেড়েছে। তবে 7ম ও 8ম তলায় স্টোর থাকায় আগুনের ঘটনার সময় সেখানে কোনো শ্রমিক ছিলেন না। এতে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। সেখানে আছেন আমাদের সহকর্মী AK আজাদ। ফোনে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আগুনের সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে, জানান আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল। এখনো পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের প্রথমে 16টি, শেষ পর্যন্ত 16টি অগ্নি নির্বাপনের গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু তারা যেটি জানিয়েছে সেটা আরো বাড়তে পারে। আরেকটি খবর আপনি হচ্ছে যে যুক্ত হয়েছে, ইতিমধ্যে একটি যুক্ত হয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর একটি টিমও এখানে যুক্ত হয়েছে। ঠিক কি কারণে আগুন লেগেছে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদের এখনো পর্যন্ত কিছু জানাতে পারেনি। মূলত প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে, 2টার দিকে সিপিজেটের 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানিতে আসলে আগুন লাগে। আর তারা আরো জানিয়েছেন যে যখন আগুনের যে ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের 7 তলায় আগুন লাগার পর এটা মূলত 6 তলায় ছড়িয়ে পড়ে। সিপিজেড, বন্দর, কেপিজেড এবং আগ্রাবাদ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো, তারা আরো যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত। আর এই ঘটনা আসলে সংশ্লিষ্ট যে এলাকাগুলো, আশেপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এখন। পাশাপাশি আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে যান চলাচল প্রায় বন্ধই রয়েছে বলা যায়। আর আপনি যেটা বলেছিলেন যে কারখানাটিতে আসলে কতজন শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কিনা এখনো পর্যন্ত কেউ জানাতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা আমাদের যেটি জানিয়েছেন যে বেশ কিছু মহিলা শ্রমিকদের তারা বের হতে তারা দেখেছেন। আর সর্বশেষ আমি একটু আগে যে চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে আসলে এখানে কি পরিমাণ শ্রমিক আটকা আছে বা কি অবস্থায় আছে তারা এখনো তারা জানাতে পারেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী খবর নিশ্চয় আপনি আবারও যুক্ত হবেন আমাদেরকে। যাচ্ছি পরের খবরে। এইচএসসি ও সমমানে গড় পাশের হার নেমেছে 60%-এর নিচে। শিক্ষা বোর্ডগুলো বলছে বাস্তব মূল্যায়নেই এই ফল। তবে উদ্বেগ বাড়ছে শিক্ষার মান নিয়ে। এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল প্রায় 12,36,000, যার মধ্যে পাশ করেছে 7,26,900 মানুষ। পাশের হার দাঁড়িয়েছে 58.83%। গত বছরের তুলনায় এবছর প্রায় 10% কমেছে পাশের হার। ফেল করেছে 5 লাখের বেশি শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। শহরের কিছু কিছু স্কুলগুলোতেও এই উচ্ছ্বাস দেখা গেলেও এই চিত্র একেবারেই অনুপস্থিত শহরের বাইরের স্কুলগুলোতে। পাশের হার বা জিপিএ 5 নিয়ে শিক্ষকদের মন্তব্য পরীক্ষা পদ্ধতির ধরনের দিকে। এটা আসলে পরীক্ষা পদ্ধতিটা আগের থেকে একটু কঠিন হয়েছে। অ্যাসেসমেন্ট সিস্টেমটাও আগের থেকে একটু কঠিন হচ্ছে দিন দিন। আমরা যদি আমাদের সময় চিন্তা করি, পাশের হার ছিল 30-40%। সো মাঝখানে পাশের হারটা অনেক বেশি ছিল। এখন আস্তে আস্তে মূল্যায়ন পদ্ধতিটা একটু কঠিন হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট পার্সেন্টেজটা কমছে। তবে শিক্ষক ও অভিভাবকরা বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবেই। তাদের মতে মূল্যায়ন হয়েছে পুঙ্খানুপুঙ্খ। কলেজের সাথে তাল মিলিয়ে কলেজের যে স্ট্যান্ডার্ডটা ও বজায় রাখতে পেরেছে, কলেজের সাথে তাল মিলিয়ে ভালো রেজাল্ট করতে পেরেছে। প্রশ্ন আউট না হওয়া, এই যে অব্যবস্থাগুলো ছিল সেগুলো থেকে সরকার বের হয়ে এসছেন এবার, ফলে পরীক্ষাটা সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। আমার মতে এইভাবে যারা অ্যাকচুয়ালি ভালো এভাবে মূল্যায়ন হওয়া উচিত। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন মহামারী পরবর্তী শিখন ঘাটতি, কোচিং নির্ভর প্রস্তুতি আর পাঠ্যসূচির জটিলতা সব মিলিয়ে প্রভাব পড়েছে শিক্ষার্থীদের পারফরমেন্সে। তবে সচেতন মহলদের প্রত্যাশা সংখ্যায় নয়, মানে এগিয়ে যাক শিক্ষা।
মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। দেশের সব শিক্ষা বোর্ডের মধ্যে কম পাশের হার এবার কুমিল্লা বোর্ডে। এই বোর্ডে পাশের হার নেমেছে 48.86%, যা গত 5 বছরের মধ্যেও সর্বনিম্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। সকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে 11 বোর্ডের ফলাফল ঘোষণা করেন। সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লা বোর্ডে, পাশের হার 48.86%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 2707 জন। ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেক খুশি সবাই, ফ্যামিলিও খুশি, কলেজের সবাইও খুশি। আমি আমার সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি, তারপর আমার শিক্ষক, তারপর নিজের প্রচেষ্টা। আমার থেকেও সবথেকে বেশি অবদান হচ্ছে আমার মা বাবার, আমার শিক্ষকদের। তাদের কাছে হচ্ছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। আমার আব্বু আম্মু এবং শিক্ষকদের অনেক অনুপ্রেরণা ছিল। ওদের অনুপ্রেরণা উৎসাহ ছাড়া আমি এতটুকু আসতে পারতাম না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ৭৫,৮৫৫ শিক্ষার্থী অংশ নেয়। পাশের হার ৫১.৫৪%। জিপিএ 5 এবং পাশের হারে এগিয়ে মেয়েরা। সিলেট বোর্ডে ইংরেজির গড় ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় পাশের হার ও জিপিএ 5 কমেছে। এ বোর্ডে পাশের হার ৫১.৮৬%। এবার জিপিএ 5 পেয়েছে ১,৬০২ জন। যশোর বোর্ডে এবছর জিপিএ 5 পেয়েছে ৫,৯৯৫ জন। গত বছরের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। শূন্য পাশের কলেজের সংখ্যাও বেড়েছে। দিনাজপুর বোর্ডে পাশের হার ৫৭.৪৯%। জিপিএ 5 পেয়েছে ৬,২৬০ জন। এ বোর্ডেও জিপিএ 5 পাওয়ায় এগিয়ে ছাত্রীরা। শাশ্বতী সরকার, নাগরিক। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক প্রতিনিধিরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা টানা 5ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা সকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দাবি দেওয়া নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি জানান, আলোচনার নামে আইওয়াস করা হয়েছে তাদের সাথে। দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরতি আছে, আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না, এটা অব্যাহত থাকবে। প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তছরূপ হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার, শিক্ষা মন্ত্রণালয় যদি ৩,০০০ টাকা না দিতে পারে, এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% বৃদ্ধি এখন আলোচনাধীন বলে জানান উপদেষ্টা। যেখানে এত কম ছিল 1000 টাকা, সেই তুলনায় এত অল্প সময়ের ব্যবধানে এটা এতখানি বাড়ছে, আমরা সেটাও তাদের সামনে তুলে ধরেছি। এটা আপনারা একটু বিবেচনার মধ্যে নেন। আমাদের আরেকটা কথা আমরা তাদেরকে বলেছি, ওনারা যখন বললেন যে আমাদের কাছে গ্রহণযোগ্য না, আমরা তখন বলেছি যে এখানে এই যে পার্সেন্টেজে যে আমরা ট্রানজিশন থোক বরাদ্দ থেকে আমরা পার্সেন্টেজ টার্মসে শতকরা হারে যাচ্ছি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল জানিয়ে উপদেষ্টা জানান, সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের আগে এর আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়সীমা স্পষ্ট করার দাবি জানিয়েছে এনসিপি। নেতারা বলেন, এসব নিশ্চিত না হলে তারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন না। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 3 দফার দাবির বিষয়ে জানান এনসিপি নেতারা।
তারা বলেন, সনদ কিভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে সেটি আগেই জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আদেশের টেক্সট যেটা তার খসড়া। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার ছলচাতুরির আশ্রয় নিয়েছিল। এমন ঘটনার সাক্ষী তারা আবারও হতে চান না। দেখেছি ঘোষণাপত্রের সময় জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আমি যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের এবং গত 16 বছরের। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটা আসলে কোনো মিনিং নাই। তিনি আরো বলেন, জুলাই সনদ তৈরির প্রসঙ্গে আমরা আইনি ভিত্তির নিশ্চয়তা চাই, কারণ ঐক্যমত্যে আসাই বড় কথা নয়, বরং রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে সেটা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পূর্ববর্তী অনেক বিষয় ত্রুটিপূর্ণ ছিল, তাই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দিকেও নজর রাখতে হবে। কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার দিকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করে যে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সময় এনসিপি সরকারের সংস্কারের কর্মযজ্ঞে যথাযথভাবে অংশ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন মোহাম্মদ, সালেউদ্দিন সিফাত, জাভেদ রাসিন, সারোয়ার তুষার, আতাউল্লাহ ফরিদুল হক। সংস্কারকৃত সংবিধানটা 2026। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। আগামী 6 মাসেও পাচারের 1 টাকাও ফেরত আসবে না, যদিও সরকার আশা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে বিদেশ থেকে কিছু অর্থ দেশে আনা যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে কোনো সংস্থার একক ক্ষমতা এখানে সাফল্য আসবে না, তবে তারা দৌড়ঝাঁপ করছেন। সরকারি হিসেবে বিভিন্ন দেশে পাচারকারীদের প্রায় 11,500 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সাদ আমানের রিপোর্ট। পাচারের টাকা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়ে ব্যাপক তৎপরতা হাতে নেন গভর্নর আহসান ইস মনসুর। পাচারের বড় গন্তব্য যেসব দেশ, তাদের সঙ্গে সম্পর্ক জোরালো করতে বাংলাদেশ ব্যাংক ব্যাপক পদক্ষেপ নেয়। গত 14 মাসে মোট 100 দিনের বেশি বিদেশ সফর করেছেন আহসান ইস মনসুর। গভর্নরের এত বিদেশ সফর নিয়ে অবশ্য সমালোচনা রয়েছে। তিনি 13 বার 10টি দেশে গেছেন, যদিও সফরগুলো পাচারের টাকা ফেরাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি হিসেবে প্রায় 60,000 কোটি টাকার সম্পদ দেশে এবং বিদেশে জব্দ করা হয়েছে অর্থ পাচারকারীদের। বাংলাদেশ ব্যাংকের নথিতে শীর্ষ পাচারকারী হিসেবে চিহ্নিত 12 ব্যক্তি এবং প্রতিষ্ঠান। তাদের টাকা ফেরাতে সম্প্রতি 30 বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন খোদ গভর্নর। তবে তথ্যপত্র বলছে এত উদ্যোগ আর তৎপরতা থাকলেও আগামী 6 মাসেও পাচারের টাকা ফেরত আসবে কিনা সেই শঙ্কা রয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক, দুদক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওই বিদেশস্থ যে এই বিষয়ে যারা এক্সপার্ট আমরা তাদের বিভিন্ন জনকে নিয়ে কিন্তু যৌথভাবে কাজ করছে। তথ্যপত্র আরও বলছে পাচারকারীদের জব্দ করা সম্পদের প্রায় 11,500 কোটি টাকা বিদেশে, আর বাকি 46,000 কোটি টাকা দেশের স্থাবর এবং অস্থাবর সম্পদ। সরকার অবশ্য আশা করছে নির্বাচনের মাস ফেব্রুয়ারির মধ্যে পাচারের টাকা দেশে এনে নজির গড়তে, যাতে নির্বাচিত রাজনৈতিক সরকারের উপর চাপ থাকে আগামীতে। যাদের নাম আমরা শুনি যে বিদেশে তারা অর্থ পাচার করে ওখানে স্থাবর সম্পত্তি গড়েছে, ওই স্থাবর সম্পত্তিগুলো কিন্তু ওই দেশের আইনের আওতায় তাদেরকেও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং অনেকগুলো ওই দেশের সরকারি সেই সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে ফেলতেছে। দেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেই হিসাব অবশ্য নেই সরকারের কোনো সংস্থার কাছে। যদিও অর্থনীতির চিত্র জানতে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্টে বলা হয় গত 15 বছরে 28,000 কোটি টাকা পাচার হয়েছে। তালিকায় রাজনীতিক, আমলা, ব্যবসায়ী সহ নানা পেশার সম্পৃক্ততার কথা বলা হয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।
দুইটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাকসু ও হল সংসদের নির্বাচন। ভোটের ফলাফল গণনা চলছে, তবে ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের চারদিকে অবস্থান নিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। শাকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। ফল পেতে কিছুটা সময় লাগবে বলে আগেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্যাম্পাসের 9টি একাডেমিক ভবনে স্থাপিত 17টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে। বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হয়। এদিকে ভোট প্রদানের পর আঙ্গুলের কালি মুছে যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আর পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি। ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফাহিম রেজা। তবে এর মধ্যেও 70% বেশি ভোট কাস্ট হওয়ার কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের চারদিকে অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের প্রবেশ মুখের কাছে শান্ত পরিবেশে থাকলেও দুপুরের পর থেকে শিক্ষার্থীদের সমর্থনে ভিড় করেছে বিএনপি ও জামায়াতের সমর্থকরা। সিরাজুল মনির শুভ, নাগরিক। শেষ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সমাপনী দিনে প্রসিকিউশন তুলে ধরেন আইনগত বিভিন্ন যুক্তি। সেই সাথে আওয়ামী লীগ সভানেত্রীকে অপরাধের প্রাণভোমরা উল্লেখ করে 24-এর মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তির দাবি চিফ প্রসিকিউটরের। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অলির রনের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক নাশকতা দেখা যায়, সেসব ঘটনায় একাধিক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলার এক মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে গত রবিবার শুরু হয় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সমাপনী দিনে প্রসিকিউশন তুলে ধরেন আইনগত বিভিন্ন যুক্তি ও আন্তর্জাতিক আইনের নজির। 5 দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে প্রসিকিউশন পক্ষে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন আমরা শেষ করেছি। আজকে সমাপনী দিবসে যুক্তিতর্কের মধ্যে আমরা আইনগত যুক্তিগুলো তুলে ধরেছি, ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, 1400 মানুষকে হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রীর 1400 বার ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেটা যেহেতু সম্ভব নয়, তাই সর্বোচ্চ শাস্তির দাবি তার। হীরের চেয়ে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স, এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে। দুনিয়ার যে কোনো আদালতে, আন্তর্জাতিক আদালত, আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। অলিউল রনি, নাগরিক, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে 108 আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিকের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জানান, জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। পাশাপাশি আগামী 1 মাস এই তালিকায় প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। বলেন, প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে, নানান হঠকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে কোনো হঠকারিতায় মেনে নেবে না দেশের জনগণ। নতুন জোট করতে চান এবং সেই জোট শুধু নির্বাচনী জোট না, হয়তো নির্বাচনী জোট নাও হতে পারে, সেটাও একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক জোট। সেই রাজনৈতিক জোট হবে অধিকার, রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট। সরকার তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান।
দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার অবশ্যই হবে, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সাথে বিচার কাজ শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠবে। শহীদ আবরার ফাহাদের বিচার কাজ যাতে দ্রুত শেষ হয় সেই চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিচার এর থেকে স্বচ্ছ বিচার হয়নি। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার ট্রায়াল সরাসরি টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। এর থেকে স্বচ্ছ বিচার আর কি দেখতে চান আপনারা? বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মাননীয় প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা যৌথভাবে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।